নমস্কার বন্ধুরা, সে তার কবিতার ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের ভালোবাসায় আমি আজকে আবারও হাজির হয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় ও চতুর্থ পর্ব নিয়ে। অতএব বলা যায় বিন্দুর ছেলে আমি সম্পূর্ণ পাঠ করে তবেই ছাড়িব। চলুন আজকে তৃতীয় ও চতুর্থ পর্ব পাঠ শুনে নেওয়া যাক। লতিতে পসার হওয়ার পর হইতে যাদব চাকরি ছাড়িয়ে দিয়া নিজেদের বিষয় আশয় দেখিতেছিলেন। ছোট বধূর দরুন হাতে যে 10,000 টাকা ছিল তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন। সেই কিয়দংশ লইয়া এবং মাধবের উপার্জনের উপর নির্ভর করিয়া তিনি গত বৎসর হইতে প্রায় 5 পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়াছিলেন। দিন 10 হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল। কথা ছিল দুর্গাপুজোর পরে ভালো দিন দেখিয়া সকলেই তথায় উঠিয়া যাইবেন। তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমার বাড়ি তো তৈরি হলো মা, এখন একদিন গিয়ে দেখে এসো, আর কিছু বাকি রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যাস ছিল, সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়া ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত, সকলেই করিত। বলিল, আর কিছু বাকি নেই। যাদব হাসিয়া বলিলেন, না দেখেই রায় দিলে মা, আচ্ছা ভালো কথা, তবে আরো একটি কথা আছে। আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একটি সুদিন দেখে উঠে যায়, গিয়ে গৃহদেবতার পূজা দিই, কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বলিলেন, তা বলো, কিন্তু তুমি আমার সংসারে লক্ষ্মী মা, তোমার ইচ্ছাতেই কাজ হবে। অন্নপূর্ণা অদূরেই বসিয়াছিলেন, হাসিয়া বললেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বলিলেন, শান্ত আবার কি বড় বউ, মা আমার জগদ্ধাত্রী, বড় দেন, আবশ্যক হলে খাঁড়াও ধরেন। এই তো আমি চাই, মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বলিলেন, সে কথা তোমার সত্যি, ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়া বলিল, আপনি সকলকে আনান, আমাদেরও বাড়ি বেশ বড়, কারো কোনো কষ্ট হবে না, ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবেন। যাদব বলিলেন, তাই হবে মা, কালই আমি আনবার ব্যবস্থা করব। ইহাদের পিস্তুত বোন এলোকেশীর অবস্থা ভালো ছিল না। যাদব তাহাকে প্রায়ই অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন। কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন। এই সময় তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেউই বলিতে পারে না। দিন 2 মধ্যে তিনিও আসিয়া পড়িলেন। নরেনের বয়স 16-17। সে চওড়া পাড়ের কাপড় ফের দিয়া পরিত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আঁচড়াইত। টেরিটা তাহার বাস্তবিকই একটা দেখিবার বস্তু ছিল।
আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশী তাহার পুত্রের অসাধারণ রূপগুণের পরিচয় দিতেছিলেন। বিন্দু জিজ্ঞাসা করিল, নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? নরেন বলিল, 4th ক্লাস। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, অ্যারিথমেটিক, আরও কত কি ডেসিমেল টেসিমেল, ওসব তুমি বুঝবে না মামি। এলোকেশী সগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন, সে কি এক আধখানা বই ছোট বউ? বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও তো বাবা। নরেন ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা দেখাবো। বিন্দু বলিল, পাশ করতে এখনো তো দেরি আছে। এলোকেশী বলিলেন, দেরি কি থাকতো ছোট বউ? দেরি থাকতো না, এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলতো। শুধু মুখ পোড়া মাস্টারের জন্যই হচ্ছে না। তা সর্বনাশ হোক, বাচ্চা শেখে যে 20 নজরে দেখেছে তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে? দিচ্ছে না, হিংসে করে বছরের পর বছর একটা ক্লাসেই ফেলে রেখেছে। বিন্দু বিস্মিত হইয়া কহিল, কই, এরকম তো হয় না। এলোকেশী বলিলেন, হচ্ছে আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলো তো? বিন্দু চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন, এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ওসব নেই। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই পাইজ ঘরে আনে, কিন্তু কখনো ঘুষ টুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা হইতে আসিয়া আস্তে আস্তে তাহার ছোট মার কোলে গিয়া বসিল। বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল, কাল রবিবার, ছোট মা, আজ মাস্টার মশাইকে যেতে বলে দাও না। বিন্দু হাসিয়া বলিল, এই যে ছেলেটি দেখতে ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টার মশাইকে যেতে বলে দে, অমূল্য আজ আর পড়বে না। নরেন আশ্চর্য হইয়া বলিল, ও কি রে অমূল্য, অত বড় ছেলে, এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস? বিন্দু হাসিয়া বলিল, শুধু এই বুঝি, এখনো রাত্রিরে? অমূল্য ব্যাকুল হইয়া তার মুখে হাত চাপা দিয়ে বলিল, বলো না ছোট মা, বলো না। বিন্দু বলিল, না। কিন্তু অন্নপূর্ণা বলিলেন এখনো রাত্রিরে ছোট মার কাছে শোয়। বিন্দু বলিল, শুধু শোয়া দিদি, এখনো সমস্ত রাত্রির বাঁদুরের মতো আঁকড়ে ধরে ঘুমোয়। অমূল্য লজ্জায় তার ছোট মার বুকের মধ্যে মুখ লুকাইয়া রহিল। নরেন কহিল, ছি ছি, তুই কি রে, তুই ইংরেজি পড়িস? অন্নপূর্ণা বলিল, পড়ে বই কি, স্কুলেও তো ইংরেজি পড়ে। নরেন বলল, ইস, ইংরেজি পড়ে? কই ইঞ্জিন বানান করুক তো দেখি, তার পারতে হয় না। এলোকেশী বলিলেন, ওসব শক্ত শক্ত কথা, ও কি ছেলে মানুষে পারে? অন্নপূর্ণা বলিলেন, কই অমূল্য, বানান করো না। অমূল্য কিন্তু কিছুতেই মুখ তুলিল না। বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল, তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে ও আর কি করে বানান করে? তারপর এলোকেশীর দিকে চাহিয়া বলিল, ও আমার আসছে বছর পাস দেবে। আমাদের মাস্টার মশাই বলেছেন ও 20 টাকা জলপানি পাবে। ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো 1 জোড়া ঘোড়া কিনবে।
কথাটা সত্য হইলেও পরিহাস ছলে সবাই হাসতে লাগিলেন। এলোকেশী বিন্দুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমার নরেন্দ্রনাথ কি শুধু লেখাপড়াতেই ভালো? ওই এমনি থিয়েটারে অ্যাক্টও করে যে লোকে শুনিয়া চোখে জল রাখতে পারে না। সেই সীতা সেজে কি রকমটি করে বলেছিলে, একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। নরেন তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাকিস্বরে শুরু করিয়া আরম্ভ করিয়া দিল, প্রাণেশ্বর কি কুক্ষণে দাসী তব। বিন্দু ব্যাকুল হইয়া উঠিল, ওরে থাম থাম, চুপ কর, বর ঠাকুর ওপরে আছেন। নরেন চমকিয়া চুপ করিল। অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন। বলিলেন, শুনলেই বা ঠাকুর দেবদার কথা, এ তো ভালো কথা ছোট বউ। বিন্দু বিরক্ত হইয়া বলিল, তবে শোনো তুমি ঠাকুর দেবদার কথা, আমরা উঠে যাই। নরেন বলিল, আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। বিন্দু বলিল, না। এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না। এলোকেশী নূতন লোক, তিনি ভিতরের কথা বুঝিলেন না। বলিলেন, আচ্ছা এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে। আহা, গান বাজনায় কেউ কম শিখেছে? দময়ন্তী সে কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না। নরেন বলিল, এখনই বলবো? রাগে বিন্দু সর্বাঙ্গ জ্বালা করিতেছিল, সে কথা কহিল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, গানটা এখন কাজ নেই। নরেন বলিল, আচ্ছা গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব, আমি বাজাতেও জানি, তেকেটে তাকবাজ না, বড় শক্ত মামি। আচ্ছা ওই পেতলের হাঁড়িটা একবার দাও তো, দেখিয়ে দিই। বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল, যা অমূল্য, ঘরে গিয়ে পড়গে। অমূল্য মুক্ত হইয়া শুনিতেছিল, তাহার উঠিবার ইচ্ছা ছিল না। চুপি চুপি বলিল, আর একটু বসো না ছোট মা। বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল। সহসা সে কেন যে অমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন, এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়াইয়া যায় এই ভয়ে নরেনের এইখানে থাকিয়া লেখা পড়াও সে যে পছন্দ করিবে না, ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন। বলিলেন, বাবা নরেন, তোমার ছোট মামির সামনে ওই একটো ট্যাক্টোগুলো আর করো না, ও রাগী মানুষ, ওসব ভালোবাসে না। এলোকেশী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ছোট বউ সব ভালোবাসে না বুঝি? অমন করে উঠে গেল বটে। অন্নপূর্ণা বলিলেন, হতেও পারে। আরো একটা কথা বাবা, তুমি নিজের খাবে দাবে পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘোচে সেই চেষ্টা করবে। তুমি অমূল্যের সঙ্গে বেশি মিশো না বাবা, ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলোকেশীর ভালো লাগিল না। বলিলেন, সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতো থাকাটাই উচিত। তবে যদি বললে তো বলি, বড় বউ, অমূল্যটি তোমার কচি খোকা, আর আমার নরেনি কি বুড়ো? 1-8 বছরের ছোট বড়কে আর বড় বলে না। আর ও কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা? এইখানে এসে দেখছে ওদের থিয়েটারের দলে কত রাজরাজার ছেলে রয়েছে যে। অন্নপূর্ণা অপ্রতিভা হইয়া বলিলেন, না ঠাকুরজি, সে কথা বলিনি, আমি বলছি। আবার কি করে বলবে বড় বউ? আমরা বোকা বলে কি এতই বোকা যে কথাটাও বুঝি নে? তবে দাদা নাকি বললেন নরেন এইখানে লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলছিল না।
অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি। আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘটে যাতে। এলোকেশী বলিলেন, আচ্ছা তাই তাই, যা নরেন, তুই বাইরে গিয়ে বসগে যা, বড়লোকের ছেলের সঙ্গে মিশিস নে, বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলেন, হেলা, তোর জন্য কি কুটুম্বিটাও বন্ধ করতে হবে? কি করে চলে এলি বলতো? বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম্ব নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। এই পালাবি কোথায় শুনি? বিন্দু কহিল, যাবার দিন তোমার ঠিকানা বলে যাব, ভেবো না। অন্নপূর্ণা বলিলেন, সে আমি জানি, তাতে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না, সে কি তুই না করে ছাড়বি? চিরকালটাই বউনি আমার হাড়মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন। মাধবকে ঘরে ঢুকিতে দেখিয়া আবার চলিয়া উঠিলেন। না ঠাকুরপো, তোমার আর কোথাও গিয়ে থাকবে, না হয় এই বউটিকে বিদায় করো, আমি আর রাখতে পারবো না, আর তা স্পষ্ট বলিয়া গেল, বলিয়া চলিয়া গেলেন। মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? বিন্দু বলিল, জানি নে, বড় গিন্নি বলেছে দাও আমাদের বিদায় করে। মাধব আর কিছু বলিল না, টেবিলের উপর হইতে খবরের কাগজটা তুলিয়া লইয়া বাহিরের ঘরে চলিয়া গেল। ঠাকুরঝি দেখিতে বোকার মতন ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বউয়ের অনেক টাকা, তিনি তক্ষণই সেই দিকে ঢলিলেন এবং প্রতি রাতে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভৎসর্ণা করিতে লাগিলেন। তোমার জন্য আমার সব গেল, তোমার কাছে মিটিমিটি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা, আমার এমন সোনার চাঁদ ফেলে কি ওই আর ওই কাল ভূতের মতো ছেলেটাকে ছোট বউ, বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কালভূতের সমস্ত পরমায়ুটা নিঃশ্বাসে উড়াইয়া দিয়া গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন। প্রিয়নাথ মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন। এমনি করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউয়ের প্রতি ঠাকুরজির স্নেহ প্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল। আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনোদিন বাঁধতে দেখলুম না, আর জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধে দি। বিন্দু বলিল, না ঠাকুরছি, আমি মাথায় কাপড় রাখতে পারি নে, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরজি অবাক হইয়া বলিলেন, ও আবার কি কথা ছোট বউ, ছেলে বড় বলে স্ত্রী মানুষের চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো 70-এর মুখে ছাই দিয়া আরো 6 মাস বছর দেড়েক বড়, তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব? বিন্দু বলিল, তুমি ছাড়বে কেন ঠাকুরজি? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা, কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোঁপা দেখলে হা করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে, না কি করবে, ছিছি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়া যাইতেছিলেন, বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, তো চোখ ছলছল করছে কেন রে ছোট বউ, আয় তো গা দেখি। বিন্দু এলোকেশীর সামনে ভারী লজ্জা পাইয়া বলিল, কি রোজ রোজ গা দেখবে, আমি কি কচি খুকি, অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা বলিলেন, না তুই বুড়ি, কাছে আয়, ভাদ্র আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। বিন্দু বলিল, কখনো যাব না, বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, দেখিস ভাঁড় আসনে যেন, বলিয়া সন্ধিক দৃষ্টিতে চাইতে চাইতে চলিয়া গেলেন। এলোকেশী বলিল, বড় বউয়ের যেন একটু বাঁয়ের ছিট আছে না?
বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ওই রকম চিট যেন সকলের থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সে পথেই ফিরিয়া যাইতেছিলেন। বিন্দু ডাকিয়া কহিল, দিদি শোনো শোনো, খোপা বাঁধবে। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশীকে বলিলেন, আমি কত বলেছি ঠাকুরজি, ওকে বলা মিছে। অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না তা পরবে না, অত রূপ তা একবার চেয়ে দেখবে না। ও সব সৃষ্টি ছাড়া মতি বুদ্ধি, ছেলেও হচ্ছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়, ছোট মারও তো অত আছে, পরে কি? বিন্দু সগর্বে মুখ তুলিয়া হাসিয়া বলিল, তবে দেখো দিদি, ছেলেকে 10-এর 1 করে তুলতে হলে মায়ের এই রকম সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার কিনা। যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে দেশের লোকে দেখিয়ে বলবে ওই অমূল্যর মা। বলিতে বলিতে তাহার চোখ দুটি সজল হইয়া উঠিল। অন্নপূর্ণা তাহা দেখিতা পাইয়া সস্নেহে বলিলেন, সেই জন্যেই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কইনি। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন। কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর 1 হবে, অত আশা আমরা মনে ঠাঁই দিই নে। বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল, কিন্তু একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। বাপরে! সহসা তাহার সর্বাঙ্গ কাটা দিয়া উঠিল। সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল, না দিদি, ও আশায় যদি কোনোদিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি ছোট জায়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নয়, কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনোদিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করেন নাই। আজ তাহার চৈতন্য হইল, কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ, এমন প্রেতের মতো সতর্ক। নিজের পুত্রের এ সর্বমঙ্গলাকাঙ্ক্ষিনীর মুখের দিকে চাহিয়া অনির্বচনীয় শ্রদ্ধার মাধুর্যে তাহার মাতৃহৃদয় পরিপূর্ণ হইয়া গেল। নিউৎকত অশ্রু গোপন করিবার জন্যে মুখ ফিরাইলেন। ঠাকুরজি বলিলেন, তা হোক ছোট বউ, আজকে তোমার। বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়ে বলিল, হ্যাঁ ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও, এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি। বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল। দিন 5-6 পরে একদিন সকালবেলা বাটির পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করিয়া উপর হইতে নামিয়া যাইতেছিল। অমূল্য আসিয়া তাহার পথরোধ করিয়া বলিল, কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাড়তে পারো? নাপিত আশ্চর্য হইয়া বলিল, সে কিরকম দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল, দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে একেবারে ছোট ছোট, পারবে ছাড়তে? নাপিত হাসিয়া বলিল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়িল না, সাহস দিয়া কহিল, ও শক্ত নয় কৈলাসদা, এইখানে 12 আনা, এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভের উপায় করিয়া বলিল, কিন্তু আজ কি বার? তোমার ছোট মা হুকুম না দিলে তো ছাড়তে পারি না দাদা। অমূল্য বলিল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি। বলিয়া 1 পা গিয়াই ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা তোমার ছাতিটা একবার দাও, না হলে তুমি পালিয়ে যাইবে। বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল। ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল, ছোট মা, শিগগিরি একবার এসো তো। ছোট মা সবেমাত্র স্নান করিয়া আন্নিকে বসিতেছিল। ব্যস্ত হইয়া বলিল, ওরে ছুসনে ছুসনে আন্নিক করছি।
অনেক পরে করো ছোট মা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেটে দেয় না, সে দাঁড়িয়ে আছে। বিন্দু কিছু আশ্চর্য হইল। তার চুল ছাটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয়, আর সে কেন স্বেচ্ছায় চুল ছাটিতে চাইতেছে বুঝিতে না পারিয়া সে বাহিরে আসিতেই নাপিত কইল, বড় শক্ত ফরমাস হয়েছে মা, নরেনবাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনি করে ছাঁটতে হবে। ও কি আমি পারবো? অমূল্য বলিল, খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেনদাকে ডেকে আনি বলিয়া ছুটিয়া চলিয়া গেল। নরেন বাড়ি ছিল না। খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল, সে নেই। আচ্ছা নাই থাকলো, ছোট মা তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও, বেশ করে দেখো, এখানে 12 আনা, এখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট। তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল, আমি এখন আর্নিক করবো যে রে, আর্নিক পরে করো, নইলে ছুঁয়ে দেব। বিন্দুকে অগত্যা দাঁড়াইয়া থাকিতে হইল। নাপিতে চুল কাটিতে লাগিল। বিন্দুর চোখ পিটিয়া দিল, সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল। অমূল্যর মাথায় হাত বোলাইয়া খুশি হইয়া বলিল, এই ঠিক হইছে বলিয়া লাপাইতে লাপাইতে চলিয়া গেল। নাপিত ছাতি বগলে করিয়া বলিল, কিন্তু মা, কালে বাড়ি ঢোকা আমার শক্ত হবে। বামুন ঠাকুরন ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল। বিন্দু রান্নাঘরে একেবারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল, অমূল্য বাড়িময় কাকার চুল আঁচড়াইবার বুরুষ খুঁজিয়া ফিরিতেছে। খানিক পরেই সে কাঁদিয়া আসিয়া বিন্দুর পিঠের ওপর ঝুঁকিয়া পড়িল। কিচ্ছু হয়নি ছোট মা, সব খারাপ করে দিয়েছে, কাল থেকে আমি মেরে ফেলবো। বিন্দু আর হাসিতে চাপি পারিল না। অমূল্য পিঠ ছাড়িয়া দিয়া রাগে কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি কি কানা? চোখে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। অমূল্য আরো রাগিয়া গিয়া বলিল, কাল কি করে 12 আনা হবে, এখানে চুল কই? অন্নপূর্ণা শান্ত করিবার জন্য বলিলেন, 12 আনা না হোক 8 আনা 10 আনা হতে পারবে। চাই হবে 8 আনা 10 আনা কি পেয়েছেন? নরেন্দ্রকে জিজ্ঞেস করো, 12 আনা চাই। সেদিন অমূল্য ভালো করিয়া ভাত খাইল না, ফেলিয়া ছড়াইয়া উঠিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, তোর ছেলের টেরি বাগাবার শখ হলো কবে থেকে রে? বিন্দু হাসিল, কিন্তু পরক্ষণে গম্ভীর হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দিদি, তুচ্ছ কথাতেই হাসছি বটে, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করেই হয়। অন্নপূর্ণার কথা কইতে পারিলেন না। দুর্গাপূজা আসিয়া পড়িল। ও পাড়ার জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হইয়াছিল। 2 দিন পূর্ব হইতেই নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল। সপ্তমীর রাত্রে অমূল্য আসিয়া ধরিল, ছোট মা, যাত্রা হচ্ছে, দেখতে যাব? ছোট মা বলিলেন, হচ্ছে না হবে রে? অমূল্য বলিল, নরেন্দা বলেছে 3টে থেকে শুরু হবে। এখান থেকে সমস্ত রাত্রির হিমে পড়ে থাকবি? সে হবে না, কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। অমূল্য কাঁদো কাঁদো হইয়া বলিল, না, পাঠিয়ে দাও, কাকা হয়তো যাবেন না, নয়তো কত বেলায় যাবেন। বিন্দু বলিল, 3টে-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেবো, এখন শো। অমূল্য রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়া দেয়ালের দিকে মুখ ফিরিয়া শুইয়া রহিল। বিন্দু টানিতে গেল, সে হাত সরাইয়া দিয়া শক্ত হইয়া পড়িয়া রহিল। তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলেই বোধ করে একটু ঘুমিয়া পড়িয়াছিল। বাহিরের বড় ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভাঙিয়া গেল। সে উৎকণ্ঠ হইয়া গণিতে লাগিল, 1, 2, 3টে, 4টে। ধরপড় করিয়া সে উঠিয়া বসিয়া বিন্দুকে সজোরে নাড়া দিয়া তুলিয়া বলিল, ওটো ওটো ছোট মা, 3টে-4টে বেজে গেল। বাহিরের ঘড়িতে বাজিতে লাগিল 5টা, 6টা, 7টা, 8টা। অমূল্য কাঁদিয়া ফেলিয়া বলিল, 7টা 8টা বেজে গেল, কখন যাব? বাহিরের ঘড়িতে তখনও বাজিতে লাগলো 9টা, 10টা, 11টা, 12টা। বাজিয়া থামিল। অমূল্য নিজের ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইয়া চুপ করিয়া শুইল। ঘরের ও ধারের খাটের উপর মাধব শয়ন করিতেন। চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গিয়াছিল।
উচ্চহাস্য করিয়া তিনি বলিলেন, অমূল্য, কি হলো রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। বিন্দু হাসিয়া বলিল, ও যে করে আমাকে তুলেছে, ঘরে ধরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হইয়া আছে দেখিয়া তাহার দয়া হইল। সে বলিল, আচ্ছা যা, কিন্তু কারোর সঙ্গে ঝগড়াঝাটি করিস নি। তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল। পরদিন বেলা 10টার সময় যাত্রা শুনিয়া সৃষ্টচিত্তে অমূল্য ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখিয়াই বলিল, কই গেলেন না আপনি? বিন্দু জিজ্ঞাসা করিল, কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোটমা। কাকা আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খেমদান নাচ হবে। কলকাতা থেকে 2 জন এসেছে, নরেন্দা তাদের ডেকেছে, ঠিক ছোটমার মতো, খুব ভালো দেখতে। তারা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছো বলিয়া মাধব হো হো করিয়া হাসিয়া উঠিল। রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্যকে কহিল, তুই একবারও আর ওখানে যাবি না হারামজাদা বজ্জাত। কে বললে আমার মতো? নরেন। অমূল্য ভয়ে ভয়ে বলিল, হ্যাঁ সে দেখেছে যে। কই নরেন? আচ্ছা আসুক সে। মাধব হাসি দমন করিয়া বলিলেন, পাগল তুমি? দাদা শুনেছেন, আর গোলমাল করো না। কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়া রাগে পুড়িতে লাগিল। সন্ধ্যার প্রাককালে অমূল্য আসিয়া অন্নপূর্ণাকে ধরিয়া বসিল। দিদি, পূজা বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এখনই ফিরে আসব। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন। না দিদি, এক্ষুনি ফিরে আসব, তুমি বলো যাই। অন্নপূর্ণা বলিলেন, না রে না, সে রাগী মানুষ, তাকে বলে যা। অমূল্য কাঁদিতে লাগিল, কাপড় ধরিয়া টানাটানি করিতে লাগিল। ছোট মাকে বলো না আমি নরেন্দার সঙ্গে যাই, এখনই ফিরে আসিব। অন্নপূর্ণা বলিলেন, নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না, এক দৌড়ে বাহির হইয়া গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল বিন্দু খোঁজ করিতেছে। তিনি চুপ করিয়া রহিলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়িতে লাগিল। তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন, কি নাচ হবে? নরেনের সঙ্গে, তাই দেখতে গেছে, এখনই ফিরে আসবে, তোর কোনো ভয় নেই। বিন্দু কাছে আসিয়া জিজ্ঞেস করিল, কে যেতে বলেছে? তুই? অমূল্য যে সম্মতি না লইয়াই গিয়াছে, এ কথা অন্নপূর্ণা ভয়ে স্বীকার করিতে পারিলেন না। বলিলেন, এখনই আসবে। বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল।